এই দেখো না সামনে কোথায়, এটা বুঝতে পারছি না তো। একটু কি এটা? এটা স্বর্গ। চেনা চেনা। ও এটাই স্বর্গ না? কলকাতা থেকে সিকিম রোড ট্রিপ পর্ব চতুর্থতে আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা পেলিংয়ের বিখ্যাত কিছু স্থানে দর্শন করেছি, তার ডিটেলস আপনারা এই চ্যানেলের বায়োতে গেলে পেয়ে যাবে। তো গতকাল রাতে আমরা হিডেন কটেজে এসে পৌঁছেছিলাম। আপনাদের বলেছিলাম হিডেন কটেজ কেমন সকালে ঘুরে দেখাবো। তো আসুন দেখা যাক কেমন হিডেন কটেজ। রেস্টুরেন্ট পার্ট, আমরা এখন ব্রেকফাস্ট করব, এটা কমপ্লিমেন্টারি ছিল। তো ভিতরে একটা সুন্দর রুম আছে, কনফারেন্স রুম, বসে আড্ডা দেওয়া যাবে। কাল রাতে আমরা এখানে বসে ডিনার করেছিলাম। সেই রাতের এনভায়রনমেন্টটা এখন নেই, অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে এসি লাগানো আছে। আমার মনে হয় এখানে তাপমাত্রা গরমকালে অনেকটাই বেশি হয় মোটামুটি। তো খুব সুন্দর সাজানো গোছানো। এটা একটা হোমস্টে, তাহলেও এদের একটা আলাদা রেস্টুরেন্ট আছে। এই পার্টটা জনসাধারণের জন্য অ্যাভেলেবেল। আর সত্যি বলতে আমি না খুব আজ এক্সাইটেড মন থেকে, কারণ আমার সেই স্বপ্নে দেখা রাস্তা, নামচির রাস্তা, টেমি টি গার্ডেনের সামনে দিয়ে যে রাস্তাগুলো গেছে, সেই রাস্তায় আমি আজকে নিজের গাড়ি ড্রাইভ করব। এখন আমরা নামচি থেকে বেরোচ্ছি। হিডেন কটেজ হোমস্টেতে আমরা কালকে ছিলাম। খুব সুন্দর পরিষেবা এখানে, আতিথেয়তা পরিষেবা খুব সুন্দর। এখন আমরা চলেছি টিমিটিতে, চলবো ওখান থেকে গ্যাংটক যাব। কেমন লাগলো কালকে থেকে অশেষ? অসাধারণ সুন্দর হোমস্টে, সত্যি খুব সুন্দর। সত্যি পরিবেশ সুন্দর, আমাদের বিভাস পরিবেশটা সত্যি সুন্দর। ও একা খুব সুন্দর ড্রাইভ করে চলেছে, কষ্ট হচ্ছে ওর আমরা বুঝতে পারছি, তাও সেটা উপভোগ করতে করতে আমাদের বেশ ভালোই ঘোরাচ্ছে, আমরা তাতে এনজয় করছি খুব। এখন আমরা জার্নি শুরু করলাম টিবেটের দিকে। গুড মর্নিং। তো আবার একটা নতুন দিন শুরু, নতুন পথের উদ্দেশ্যে যাত্রা। আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক, ভায়া টিবেটি টি গার্ডেন। আগে টেমিটি টি গার্ডেনে যাবো, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরোবো। গাড়ি এই পর্যন্ত প্রায় 800 কিলোমিটার চলেছে। একটু সমস্যা দেয়, এটা সমস্যা না, বারবার দরজা খোলা হচ্ছে বলে লুপটা ওই দরজার এগুলোতে ধুলো পড়ে পড়ে যেমন আওয়াজ হচ্ছে, শুকিয়ে গেছে, তাই একটু লুপ সামনে থেকে একটু লুপ নেব, নিয়ে ওইগুলোকে দিয়ে দেবো। আর একটা জিনিস আজকে আমাদের একটু দেখতে হবে, যদি ওখানে গ্যারেজ পাই, গাড়ির চাকার হাওয়াগুলো একটু চেক করতে হবে। হাওয়াগুলো মনে হয় একটু কম আছে, আর নাহলে ওভারঅল তো সব ঠিকই আছে। চলো ঠিক আছে। যাক। একটা সুন্দর দিনে, একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশে নিজের স্বপ্নটা, নিজের চোখে দেখা ছোট ছোট স্বপ্নগুলো যে এভাবে সত্যি হবে, সেটি সত্যি আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। এই রাস্তাগুলোই আর একটু পরে আমার সেই স্বপ্নের রাস্তায় পৌঁছাবে। খুব ভালো লাগছে আজকের দিনটা। এই জার্নির সবথেকে মেমোরেবল টাইম হয়তো আমার কাছে এই রাস্তাটাই হতে চলেছে, কারণ 2022 সালে আমি যখন প্রথম সিকিম এসেছিলাম, তখন এই টেমিটি গার্ডেনের সামনের রাস্তাগুলো আমার এতটাই আনন্দ দিয়েছিল। আমি একটা স্বপ্ন ছিল, যদি কোনোদিন আমি নিজে গাড়ি কিনতে পারি, তাহলে আমি আমার গাড়ি চালিয়ে এই রাস্তাতে কোনোদিন আসব। যারা গাড়িকে ভালোবাসেন, যারা ড্রাইভ ভালোবাসেন, তারা অবশ্যই জানেন এটা কতটা বড় একটা প্রাপ্তি একজন গাড়ি চালক, একজন ড্রাইভার, একজন ওনার, একজন মালিক, যাই বলুন না কেন, তাদের কাছে তাদের স্বপ্নে দেখা রাস্তাটাতে তারা গাড়ি চালাতে পারবে। আস্তে আস্তে আমি সেই রাস্তার মধ্যে চলে এসেছি। কোথাও বিশ্রাম নিয়েছি, কোথাও দাঁড়িয়েছি, কোথাও বা অবাক হয়ে সেই প্রভাত সূর্যের রঙে রাঙিয়ে নেয়া কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে, মেঘ রৌদ্র এবং পাহাড়ের ঢাল দিয়ে উঁকি দেয়া সূর্যি মামার সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি আমাদের সেই স্বপ্নে দেখা রাস্তা, ড্রিম ডেস্টিনেশন টেমি টি গার্ডেন। আমি যখন এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, আমার যারা পার্টনার ছিল তারা আমাকে বারবার বলছিল চলো চলো, সামনে অনেক ভিউ আছে, কিন্তু আমি প্রতিটা বাঁকে, প্রতিটা মোমেন্টে আমি দাঁড়িয়েছিলাম। আমি দেখেছিলাম অবাক হয়ে প্রকৃতিকে, এত সুন্দর প্রকৃতি, যেন
সত্যি স্বপ্নে দেখা কোনো একটা প্রকৃতি। আর আমি একটু ভিডিও করতে বা ছবি তুলতে আগাগোড়াই খুব ভালোবাসি, তো সেই নেশা আমাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়েছিল। আমি যত সময় গেছে, যত রাস্তা শেষ হয়েছে, তত আমি আবেগঘন হয়ে পড়েছি। একটা সময় এভাবে চলতে চলতে কোথায় হারিয়ে গেছি আমি নিজেও জানি না। এভাবে মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা, একে অপরের প্রতি যে আলিঙ্গন, সেটি আমাদেরকে কিভাবে যে মোহিত করেছিল আমরা বুঝতে পারিনি। তারপর যেখানে গিয়ে পৌঁছালাম সেটা দেখুন। এই দেখো না সামনে কোথায়, এটা বুঝতে পারছি না তো। একটু কি এটা? এটা চেনা চেনা। ও, এটাই স্বর্গ না? এই দূর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অনুপম, আরে বল, আরে দেখো না সামনে আর কতটা এগোবো গাড়ি? যতটা পারো। হ্যাঁ, একবারে যদি ওই আরে রাস্তা দেখা যাচ্ছে না, তুই কি কোথায় এলাম এটা? এটা টিমিটি একদম কিছু আবেগ আর কল্পনাকে ভিত্তি করে এভাবে যে পৌঁছে যাওয়া যায় নিজেদের স্বপ্নের জায়গায়, তার প্রমাণ বা সাক্ষ্য এই রাস্তাগুলি। দু সাইডে সবুজ গালিচার মতো, স্বপ্নে আঁকা ছবির মতো চা বাগান আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা মেঘ রৌদ্রের খেলা আর আকাশচুম্বী পাহাড়গুলিকে দেখতে দেখতে সেই টেমিটি গার্ডেন। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, সবুজ চা বাগান আর মেঘ রৌদ্রের খেলা আমাকে নিয়ে গিয়েছিল এক আলাদা শান্তির জগতে। আমরা অনুভব করেছিলাম সেই শান্তি যা কল্পনাধীন। আমরা এবার এলাম টেমিটি গার্ডেনে। সামনে অনুপম। অনুপম, বলো এক্সপিরিয়েন্স দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? ভিউ, মাঝখানে চা বাগানের মধ্যে এত সুন্দর সিনারিও, চারপাশে বিভৎস সুন্দর লাগে না? সেই যে আমাদের গাড়ি পার্ক করা, গাড়ি ওখানে পার্ক করা আছে, আমরা এতটা উঁচুতে উঠেছিলাম, আবার আমরা নামছি। হ্যাঁ, ভিউটা এত সুন্দর। আর এই সামনে যে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে চা বাগানের মধ্যে, প্রত্যেকটা চেরি গাছ, এগুলোর সৌন্দর্য নভেম্বর মাসে খুব সুন্দর লাগে। এই গাছগুলো না? হ্যাঁ, এই যে আচ্ছা। মাঝখানে যে গাছগুলো ফুল ফোটে, ফুল ফোটে এখানে, যেগুলো আমরা চেরি ব্লসম বলি। আচ্ছা, আর বলো। আর এই যে গাছে টেমিটি, আমরা খুব অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে চা বাগানের জন্য। টি বাগানগুলি এত সুন্দরভাবে মানে ধাপে ধাপে সাজানো, সত্যি তাই, একদম দেখো পুরো একদম মানে পটে আঁকা ছবির মতো সুন্দর। সুন্দর মানে মন খারাপ বা ভালো সব কিছুরই সঙ্গী হতে পারে এই প্রকৃতি। আমাদের মধ্যে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি যেখানে বাস্তবিক রূপ নেয়। প্রতিটা মুহূর্ত যেন অত্যন্ত দামি। প্রকৃতি এতটাই সুন্দর যেখানে আপনি আপনার আবেগ বা কল্পনা দিয়ে সেটাকে বিচার করতে পারবেন না। এখানে ঘুরতে ঘুরতে বা ছবি তুলতে তুলতে কখন যে আমাদের কাছ থেকে 2 থেকে 3 ঘন্টা কেটে গিয়েছিল আমরা কেউ বুঝতেই পারিনি। যেতেই ইচ্ছা হচ্ছিল না এই সুন্দর ডেস্টিনেশন থেকে, কিন্তু কি করব, আমার হাতে তো বেশি সময় নেই। পৌঁছাতে হবে গ্যাংটক, এখনও প্রায় 70-এর কাছাকাছি রাস্তা, তো আমাকে এগোতে হবে। আস্তে আস্তে আমরা টেমিটি গার্ডেনকে বাই বাই জানিয়ে এগোতে শুরু করলাম গ্যাংটকের দিকে। দেখুন কত সুন্দর রাস্তা, নেই কোনো যান্ত্রিক গোলযোগ, নেই কোনো অফিসের তাড়া, শুধু মেঘ আর পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলা হলো যেখানে প্রধান উদ্দেশ্য। এই রাস্তার ভিডিওগুলি আমি যখন বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল কোন ক্লিপটা বাদ দেব আর কোনটা অ্যাড করব। এতটাই সুন্দর যে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই বারবার ছুটে আসি এই পাহাড়ের কোণে। যদি আরও সময় হয় আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখতে চাই এই প্রকৃতিকে, এই সৃষ্টিকে। তো এই রাস্তাতে গাড়ি চালাতে গিয়ে বিশেষ কিছু সতর্কতা বা বিশেষ কিছু পরামর্শ আমার কাছ থেকে আপনারা নিতে পারেন যদি ভালো লাগে। সুন্দর চারপাশের ওয়েদার, খুব দারুণ ভিউ এখানে, সুন্দর। বিবাস, কি ভাবছো এরকম ভাবে? কেমন লাগছে সব কিছু?
ভাবছি একটা জিনিস, কি বলো তো? ধরো আমার গাড়িটা তো হ্যাশব্যাক কার, হ্যাঁ। মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। হুম হুম তো আমার অনেক বন্ধুরা আছে হুম যারা বলে পাহাড়ে গাড়ি চালাতে পারবি না, হুম গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, হুম এই গাড়ি নিয়ে পাহাড়ে চলা বিপজ্জনক। হুম। তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাও তুমি? আমি আগের বার কলাখাম করেছি, হ্যাঁ। সবাইকে বলেছিলাম যে সাহস নিয়ে তুমি যদি মানে পাহাড়কে অ্যাডভান্টেজ দিয়ে গাড়ি চালাও, হুম হুম। পাহাড় কিন্তু তোমাকে অ্যাডভান্টেজ দেবে। আর তোমার এরকম বেড়ানো সুন্দর গাড়ি একখানা, সুজুকির গাড়ি, মানে এই গাড়ি নিয়ে যে পাহাড়ে আসা যায় সেটা, হ্যাঁ, তার একটা এক্সপিরিয়েন্স তুমি একটু বলো তো, শেয়ার করো যাতে তাদের সুবিধা হয়। হেলিপ্যাডের যে রাস্তা দিয়ে আমরা উঠলাম না, হ্যাঁ 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 হ্যাঁ। ভয়ানক টার্নিং হ্যাঁ, ছিল, খুব ভয়ানক turning। হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যেটা, কাচের ব্রিজ যেটা ছিল, পেলিং এ যেটা ছিল, পেলিং এ যেটা ছিল, রাস্তাটা ভাবো তো, হ্যাঁ, খুবই স্টিফ রাস্তা। এরকম ভাবে উঠতে হচ্ছিল, হ্যাঁ, পুরো স্টিফ রাস্তা। আবার রাস্তা খারাপ, রাস্তা খারাপ। স্টিপ নয়, হুম, রাস্তা খারাপ। সেই জায়গাতে কিন্তু মানে একদম জিরো টলারেন্সে গাড়ি চালিয়েছে। হ্যাঁ, এবার রাশ ড্রাইভিং হয়নি, কিছুই হয়নি। এবার আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। ধরো যারা নতুন ফার্স্ট টাইম আসছে এরকম, ধরো তোমার মতন এরকম গাড়ি নিয়ে আসছে, তাদের এক্সপিরিয়েন্স নেই, তারা কি সতর্কতা নেবে, কিভাবে আসবে, আর কি করলে তাদের সুবিধা হয়, যাতে তাদের ভালো চলতে সুবিধা হয়, পাহাড়ে চালাতে সুবিধা হয়, একটু যদি একটু শেয়ার করে দাও তাহলে ভালো হয়। আমি প্রথমেই বলি, হুম। যদি কেউ ফার্স্ট টাইম মোটামুটি বছরখানেক তার যদি এক্সপিরিয়েন্স থাকে গাড়ি চালানো, সে যদি মনে করে পাহাড়ে আসবো, প্রথমবারই আমি দার্জিলিং করব, আমার মনে হয় একটু ভুল হবে। কারণ আমি প্রথম কিন্তু পুরুলিয়া করেছিলাম, ঠিক আছে? তো মানে ছোট কোনো ছোট পাহাড় জায়গা দিয়ে থেকে একটু এক্সপিরিয়েন্স করতে হবে। তাহলে কি হবে, তোমার এই ভয়টা কম লাগবে। আমি মেন অ্যাডভাইস যেটা দেবো, হুম। পাহাড়ে তুমি গাড়ি চালাতে গেলে ফার্স্ট যেটা তোমার মাথাকে মারাত্মক ঠান্ডা রাখবে, ঠিক আছে? তুমি এই যে দাগ দেখো, আমি বলছি এই যে দাগ, দাগের ওই দিকটাতে তুমি যখন গাড়ি যাচ্ছ, তুমি চেষ্টা করবে সবসময় তোমার গাড়িটা ওই দিকে রাখা। ওই গাড়িগুলো যাচ্ছে কিন্তু, ও কিন্তু চায়, আমাদের ওখানে কি হয়, গাড়িগুলো মাঝখান দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? গাড়িগুলো মাঝখান দিয়ে, কিন্তু ও দেখো একদম সঠিক জায়গা দিয়ে যাচ্ছে। এটা যদি তুমি রাখো, তাহলে তোমাকে কোনো হর্ন ইউজ করতে হবে না। পাহাড়ে সাধারণত হর্ন ইউজটা কমই হয়, মানে পলিউশন, নয়েজ নেই একদম। এখানে ভয়ানক ভয়ানক টার্নিং বাঁক, কোনো সমস্যা নেই। গাড়িটাকে ভালো করে সার্ভিসিং করাবে, ঠিক আছে? কুলানগুলো দেখে, ইঞ্জিন অয়েলগুলো চেক করে নিয়ে এসে, এবং একটা ব্যাকআপ নিয়ে তুমি নির্দ্বিধায় চলে আসতে পারো, কিন্তু সাহস, মেইন হলো তোমার সাহস। আর একটু বলো যে ব্রেক আর ক্লাচ ইউজটা কিভাবে করে উঠবে আর নামবে। আর গাড়ি যখন প্রথম তুমি পাহাড়ে চালাচ্ছ, তোমার মাথায় একটা মানে একটা ভ্রান্ত ধারণা আসবে যে কি এত গাড়ি এখানে টক টাওয়ারটা বাড়ছে, একে দিয়ে গাড়ি চালালে ইঞ্জিন গরম হবে, এটা ওটা। দেখো গাড়িটা এমনভাবে তৈরি না, কোনো সমস্যা হবে। আর তার থেকে বড় কথা, আমার গাড়িতে একটা নতুন ফ্যাসিলিটিস আছে, ব্যালিনো যাদের আছে, হিল হোল্ড অ্যাসিস্ট্যান্ট। এটা ইনস্ট্যান্ট, তুমি ক্লাস থেকে ব্রেকে পা তোলার মধ্যে যে টাইমটা 2-5 সেকেন্ড, তার মধ্যে কিন্তু গাড়ি সেটাকে মানে তোমাকে ব্রেকটা করে রাখে। তো সেটা দিয়ে যদি তুমি গাড়িটা চালাও, মানে যাদের হিল হোল্ড নেই তাদেরও কোনো সমস্যা নেই। সাহস, ধৈর্য, এবং আরেকটা কথা সবথেকে আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়, তুমি যে টিমের সাথে ঘুরতে আসছো তারা সবাই বি পজিটিভ মাইন্ডেড, সবাই পজিটিভ, এবং আমাকে বুস্ট আপ করতেই হবে, এবং তাকে পজিটিভ সবসময় বলতে হবে। সম্ভব নয়। এই পর্যন্ত প্রায় 900 কিলোমিটার গাড়ি চলেছে, আমি একাই সিঙ্গেল ড্রাইভ, এবং সমস্ত রকম এনজয়। আচ্ছা, আমাকে একটু দুটো জিনিস আমার একটু জানার ছিল। ব্যাপারটা হচ্ছে, তুমি যখন ফার্স্ট টাইম পাহাড়ে এসছো, এরকম সিকিমে তো মনে হয় সেকেন্ড টাইম আসলে, ফার্স্ট টাইম তুমি দার্জিলিং গাড়ি নিয়ে ফার্স্ট টাইম তুমি দার্জিলিং এসেছিলে, তো তোমাকে তো কিছু জিনিস একটু ফেস করতে হয়েছে। ধরো যখন খাড়াতে উঠছো, কোনো কারণে গাড়ি স্টপ হয়ে যাওয়া, হ্যাঁ, তো স্টপ হয়ে গেলে তখন যদি এরকম হয় যে ফার্স্ট টাইম আসছে, তখন কি করা উচিত? নো প্যানিক, ফার্স্ট হলো নো প্যানিক। আমাদের ওখানে না, তুমি সামনে গাড়ি বন্ধ করে ফেলেছো, পিছনে লোক এসে তোমাকে এই গাড়ি সরা, এটা ওটা, নো প্যানিক। না, তো পাহাড়ের লোক খুব কোঅপারেটিভ হয়, এটুকুনে দেখেছি। কোঅপারেটিভ নাও করে, পিছনে গাড়ি দাঁড়িয়ে যাবে, কোনো রকম প্যানিক হবে না। ফার্স্ট কাজ হলো হ্যান্ড ব্রেকটা পুরোটা একদম দেবে ভালো করে, দিয়ে গাড়িটা আবার স্টার্ট করবে, করে ক্লাসটাকে ফুল পিক আপ, ঠিক আছে? দিয়ে গাড়িটা একদম ব্রেকে কোনো পা দেবে না, আর এদিকে যখন পিক আপটা আস্তে আস্তে দেবে, আর তোমার হ্যান্ড ব্রেকটা আস্তে আস্তে নামাবে, আর পিক আপটা ফুল দেবে, তখন দেবে গাড়ি ডাকবে, কিন্তু কোনো সমস্যা নেই, উঠে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। আমার অনেকবার বন্ধ হয়েছে, এবং কি এখনো বন্ধ হয়েছে। হ্যাঁ, এই ট্যুরে বন্ধ হয়েছিল, আমরা ফেস করেছি সেটা, কিন্তু বাট খুব সুন্দরভাবে তুমি সেটা হ্যান্ডেল করে নিয়েছো, খুব পিচফুলি। যাক, খুব সুন্দর ইনফরমেশন দিলে তুমি, এটা অনেকের কাজে লাগবে যারা ফার্স্ট টাইম এখানে আসবে। আমি চাই সবাই আসুন, হ্যাঁ, অলওয়েজ ভয় পেরিয়ে কিন্তু জয় আছে। জয় আছে।
এই যে আনন্দটা আমরা যে উপভোগ করছি, এটা কিন্তু সম্ভব না যদি না আসে। হ্যাঁ, ভয় ওভারকাম যদি তুমি না করতে পারো, এই আনন্দটা উপভোগ করতে পারবে না। ওই ভয় পেলে ঘরের মধ্যেই বসে থাকতে হবে শুধু। তুমি একটু প্রথম থেকে বলো যে আমরা কোথা থেকে কোথায় এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের ডিস্টেন্সটা কভার করছি। দেখো রাত্রে পাহাড়ে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এটার পেলিং এ আমরা রাত্রিবেলা উঠেছি, ওই খাড়া স্টিপ রাস্তা, 7000 ফুট উপরে। হ্যাঁ, সেই জায়গায় গাড়ি চালিয়েছি। তো এগুলো একটু পেশেন্ট। হ্যাঁ, ইভেন আমরা এখন যেখানে যাচ্ছি সেটাও কিন্তু গ্যাংটক উপরে, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে ঢুকছি আমরা, এখানে ঢুকছি। ঠিক আছে, সেটাও হবে। আসি পরে। ওকে, চলো। আবার অবিরাম চলতে থাকা গতির নামই জীবন, থেমে যাওয়াই মরণ। তো আবার শুরু করলাম একটু রেস্ট নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে জার্নি। আর বেশি রাস্তা নয়, অল্প রাস্তা, কিন্তু আমাদের কাছে রাস্তা থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল প্রকৃতিকে উপভোগ করা। এই ভিডিওটির মধ্যে আমি অনেক রাস্তার ক্লিপ অ্যাড করেছি, বিশেষ করে টার্নিংগুলি কীভাবে গাড়িগুলো চালাতে হয়। আমি যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি মনে করেন গাড়ি নিয়ে কখনো যাবেন, তাহলে এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হবে। সেই জন্য আমি ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে রাস্তার বা গাড়ির টার্নিং কিভাবে নেয় সেই জায়গাগুলো ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি, তাতে আপনাদের অনেক উপকার হবে। আর যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কথা আর কী বা বলবো, তারা তো বুঝতেই পারছেন এই ভিডিওটা দেখে প্রকৃতির সঙ্গে মিশে যেতে গিয়ে আর কোনো বাঁধন থাকবে না, যেখানে অনাবিল প্রকৃতিকে উপভোগ করাই হলো। আমরা এখন গ্যাংটক যাওয়ার পথে একটা সিটি ঢুকলাম, সেটা হচ্ছে সিংথাম সিটিটার নাম। খুব জনবহুল সিটি, বেশ ভালো, প্রচুর লোকজন আছেন, বিল্ডিং বেশ ভালোই আছে। একটা পাহাড়ের বুকে একটা সুন্দর সিটি, তাই তো? কনজেস্টেড রুট আছে, রুটগুলো অসুবিধা নেই কিছু, এমনি আমাদের বেশ ভালো লাগে পাহাড়ের বুকে ছোট ছোট শহরগুলো। শহরটার নাম হচ্ছে সিংথাম। সিংথাম, আমরা সিটিটার মধ্যে দিয়ে চলেছি, বেশ ভালো বড় সিটি, অনেকটাই বড় সিটি, বড় বড় মল থেকে শুরু করে সমস্ত কিছুই আছে দেখছি এখানে। ভালো, সিংথাম সিটি নাম। ও ভাই, কি ফিলিংস, মনে হচ্ছে অটল টানেল। আমরা প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। এই সিংথাম থেকে এবার আমরা ধরবো NH10, যেটি আমাদের শৈল শহরের রাজধানী গ্যাংটকে পৌঁছে দেবে। তো ওই রাস্তাটি একটু কনজেস্টেড এবং গাড়ির চাপ। আমরা এখন গ্যাংটক রোডে উঠলাম, জ্যাম শুরু হয়ে গেছে গ্যাংটক রোডের। তো চলেছি আমরা গ্যাংটকের পথে, বেশ ভালোই জ্যাম লাগছে। রাস্তাগুলো একটু মাঝখানে স্টিপ আর সুন্দর, চারপাশে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। বাস খুব সুন্দরভাবে ড্রাইভ করে চলেছে। তাকিয়ে আমাদের সামনে যে অফিসার বসে আছেন, রাস্তাগুলি অপেক্ষাকৃতভাবে একটু সরু, কিন্তু গাড়ির চাপ প্রচণ্ড বেশি। আমরা গ্যাংটক ঢুকছি, ঠিক আছে, ওয়েলকাম টু গ্যাংটক। এই যে গ্যাংটক সিটিতে ঢুকছি, খুব জ্যাম, ঠিক আছে সিটিটায়। তো আমরা সিটিতে ঢুকছি, প্রচণ্ড জ্যামের মধ্যে পড়েছি সিটিতে। তো আস্তে আস্তে এগোতে হচ্ছে, এখন দেখা যাক কতক্ষণ লাগে, কত কিলোমিটার লাগে, 10 কিলোমিটার লাগছে প্রপার গ্যাংটক সিটিতে ঢুকতে। রাস্তায় স্টিপ আসছে, জ্যামটা অনেক বেশি আসছে। যারা গাড়ি নিয়ে এমন সিটিতে ড্রাইভ করবেন তাদের কাছে একটু বিশেষ সতর্কতা আমি বলে রাখছি। আপনারা গাড়ি চালানোর সময় আপনাদের হ্যান্ড ব্রেকটা সবসময় অ্যাক্টিভ রাখবেন। দরকার হলে একটা হাতে আপনারা হ্যান্ড ব্রেকটা ধরে থাকবেন। এরকম হঠাৎ করে সামনের গাড়িটা দাঁড়িয়ে গেলে আপনি যখনই ব্রেক করে গাড়িটা পুরোপুরি স্টপ করবেন তখন আপনি হ্যান্ড ব্রেকটা দেবেন। তার কারণ আপনি যদি হ্যান্ড ব্রেক না দেন তাহলে আপনার গাড়িটা কিন্তু পিছিয়ে যেতে পারে, এবং পিছিয়ে গেলে পিছনের যে গাড়িটা তার সঙ্গে ধাক্কা লাগতে পারে। ওই জন্য হ্যান্ড ব্রেকের ইউজটা খুব ভালোভাবে করবেন, এবং সামনের গাড়িগুলি যতই আস্তে চলুক না কেন তাদেরকে বিরক্ত করবেন না, বারবার হর্ন বাজাবেন না। আপনি কোনো অফিসের কাজে যাননি, আপনি ট্যুরে ঘুরতে গেছেন, ধৈর্য হারাবেন না।
ধীরে ধীরে চলবেন, একটা সময়ের পর দেখবেন ওই সামনের গাড়ির ড্রাইভারই আপনাকে সাইড দিয়ে দেবে। তাই ওদের সঙ্গে যদি আপনি ভালো বন্ধুসুলভ ব্যবহার করেন তাহলে দেখবেন রাস্তায় পথ চলতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না। দেখুন আমার সামনে কিন্তু কোনো গাড়ি নেই, তাও কিন্তু আমি হর্ন বাজাচ্ছি না বা বিরক্তি করছি না, আমি ওয়েট করছি ও কখন আমাকে সাইড দেয়। আমার পিছনেও কিন্তু অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলোও কিন্তু ওয়েট করছে, কেউ হর্ন বাজাচ্ছে না। নির্দিষ্ট সময় এলো, সে আমাকে সাইড দিল। এই নীতি নিয়ে আপনি যদি রাস্তাতে চলেন তাহলে কখনোই আপনার বিড়ম্বনার মুখে পড়তে হবে না। শৈল শহরে যে প্রবেশ করেছি সেখানকার বাড়িঘর এবং সিনারিও সত্যি মন কাড়ার মতো। একটা স্বপ্ন নগরী, সাজানো গোছানো সুন্দর একটা শহর, আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। খুব ভালো লাগছিল গাড়ি চালাতে, একটা আলাদা অনুভূতি কাজ করছিল। ট্রাফিক জ্যাম ছিল কিন্তু কোনো হর্ন ছিল না। বিশ্বাস করুন, কোনো গাড়ি হর্ন দেয়নি একবারের জন্যেও। যে যার মতো সাইডে চলছিল, যথেষ্ট স্পিডে গাড়িগুলো আসছিল যাচ্ছিল, কিন্তু কেউ হর্ন দেয়নি, কেউ কাউকে ডিস্টার্ব করেনি, নিজের লেনে চলেছে। এটা যদি আমাদের কোনো সিটিতে হতো তাহলে সেটি কিন্তু অত্যন্ত বাজেভাবে বিষয়গুলি হতো। অটো টোটো বা অন্য অন্য গাড়িগুলি যে দৌরাত্ম্য নিয়ে রাস্তায় চলে সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন না। সবাই সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট লেন ধরে এবং ফ্রেন্ডলি একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে তারা গাড়িগুলো আগিয়ে নিয়ে যাচ্ছিল, এবং আমিও তাদের মতো করেই চেষ্টা করছিলাম গাড়ি চালানো। জানি না কেমন লেগেছে আজকের এই পার্টটি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্টস বা একটা লাইক হয়তো আমাকে ইন্সপায়ার পরবর্তী পর্বগুলি বানাতে। তো আজকে আমাদের যে ডেস্টিনেশন, যেখানে আমাদের আজকে বুক ছিল, সেখানে পৌঁছে এসেছি। তো আপনাদের আরেকটা কথা বলার আছে, সেটি হলো যেদিন আমরা পেলিংয়ে ছিলাম সেখানে আমার পর্ব 2তে আছে, সেখানে এক দাদাকে দেখিয়েছিলাম শিরিং। তো আমরা যেহেতু নাথুলা যাব বলে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা ভেবেছিলাম একটু বরফ দেখব, তাই ওই দাদাই এখানে আমাদের জন্য রুম বুক থেকে গাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন কথা হলো, আমি তো গাড়ি চালিয়ে গেছি, আমার গাড়ি কেন যাবে না? তার কারণ হলো এখানে একটু কিছু রুলস এবং রেগুলেশন আছে। সিকিমের নিজস্ব গাড়ি ছাড়া ওখানে গাড়ি অ্যালাউড নয়। হ্যাঁ, গাড়ি অ্যালাউড তখনই যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে যান, কিন্তু আমরা যারা গেছি সবাই আমরা বন্ধু বান্ধব, তাই আমাদের গাড়িটা ওখানে অ্যালাউ করেনি। তো শিরিং আমাদের খুব পরিচিত একজন মানুষ, তাই দাদার গাড়িতে করে পরের দিন আমরা নাথুলা গিয়েছিলাম। বরফের মধ্যে আমরা খেলা করেছি, অনেক আনন্দ করেছি। সেই ভিডিওটা আমি পরবর্তী পার্টে নিয়ে আসব। আপনারা জানাবেন এই পার্টগুলি কেমন লাগছে, তাহলে আমি পরবর্তী পার্টগুলোতে আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা এমজি মার্গে হাঁটাহাঁটি করেছি এবং ডিনার সেরেছি। তার কিছু ক্লিপ আমি এই ভিডিওর শেষ পর্বে উপস্থাপন করব। তো এখন যে বিষয়টি, এই সামনেই হলো আমাদের আজকের আস্থানা। এখানে রাস্তার ওপরেই গাড়িটা পার্কিং করতে হবে, অল্প একটু স্পেস, এখানে এই জায়গাটাই আমি গাড়ি পার্কিং করেছিলাম। তারপরে চলে এলাম এমজি মার্গ। টাটা, বাই বাই, ততক্ষণ ভালো থাকবেন এবং অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। বিশেষ করে যারা গাড়ি নিয়ে সিকিম যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কি সত্যি হেল্প হয়েছে এই ভিডিওটা দেখে? অপেক্ষা করব আপনাদের কমেন্টে। টাটা, আবার পরে কোনো এক ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাই।